অনেক অনেক দিন আগের কথা। বহু দূরে ছিল একটা স্বপ্নপুরী। সেই স্বপ্নপুরীতে পরীরা মানুষের সঙ্গে আড্ডা দিত, গল্প করত ও বাচ্চাদের সাথে খেলাধুলাও করত। স্বপ্নপুরীর প্রায় সকল পশু পাখি আর মাছেরা কথা বলতো। স্বপ্নপুরীতে ছিল আজব এক বৃষ্টি গাছ। সেই গাছের নিচে কোনো মানুষ দাঁড়ালেই ঝরত মিষ্টি সুবাস মাখা বৃষ্টি। স্বপ্নপুরীর এক পাশ দিয়ে কলকল ধ্বনিতে বয়ে চলা সুখ নদীর তীরে দাঁড়িয়ে যে কোনো দুঃখ তার সাথে ভাগাভাগি করলে মুছে যেত সব দুঃখ। স্বপ্নপুরীর পাশে ছিল একটি ছোট্ট সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর গ্রাম। সেই ছোট্ট গ্রামে ছিল এক মিষ্টি মেয়ে। তার নাম ছিল দীপান্বিতা। সেই গ্রামের এক কোণে তাদের সাজানো গোছানো ছোট্ট বাড়িতে থাকতো তার মাকে নিয়ে। দীপান্বিতা প্রজাপতির সঙ্গে নাচতো, পাখির সঙ্গে গান গাইতো। তার কণ্ঠের সুমধুর সুরে বিমোহিত হয়ে গাছের পাতা দুলতো, আর মাছেরা নদীর পাড়ে এসে গান শুনতো। পরীরা দীপান্বিতাকে অনেক পছন্দ করত। তারা সন্ধ্যাবেলায় এসে গল্প করত তার সঙ্গে। অনেক সময় পরীদের দেশ থেকে তার জন্য আশ্চর্যজনক সব উপহার নিয়ে আসতো। সেসব পেয়ে অনেক খুশি হতো এবং খিলখিলিয়ে হাসতো দীপান্বিতা। দীপান্বিতা বাড়িতে তার মায়ের শয্যার পাশে বসে আছে। তার মায়ের শরীরটা হঠাৎ করে অনেক খারাপ করেছে। মা, কি হয়েছে তোমার? হঠাৎ করে এত শরীর খারাপ করলো কেন? মা দীপান্বিতা, তুই শুধু শুধু চিন্তা করছিস। আমার শরীর তো তেমন খারাপ করেনি। হালকা একটু জ্বর জ্বর মনে হচ্ছে, আর শরীরে অস্থির অস্থির একটা ভাব বিরাজ করছে। ও মা, তুমি চুপ করে শুয়ে থাকো তো। শোন দীপান্বিতা, তোর বাবাও একদিন এরকম হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার পর আমাকে বলেছিল তার কিছুই হয়নি, সে হয়তো একটু পরেই সুস্থ হয়ে যাবে। তারপরেই এইভাবে 2 দিন অসুস্থ থেকে চলে গেল না ফেরার দেশে। আমি বলি কি দীপান্বিতা, তুই সুখ নদীর কাছে গিয়ে তোর মায়ের এই অসুস্থতার কথা তাকে বল, আর তোর বান্ধবী পরীদের কাছে মায়ের অসুস্থতার জন্য সাহায্য চেয়ে দেখতে পারিস। আমার মনে হয় ওরা তোকে সাহায্য করতে পারবে। সত্যি বলছো দাদি? সুখ নদী আর আমার পরিবান্ধবীরা আমার মাকে সুস্থ করার জন্য সাহায্য করতে পারবে? হ্যাঁ দিদি ভাই, তুই শিগগিরই ওদের কাছে যা। ঠিক আছে দাদি, আমি এখনই যাচ্ছি স্বপ্নপুরীর সুখ নদী ও আমার বান্ধবী পরীদের কাছে। ইনশাআল্লাহ তারা হয়তো আমার মাকে সুস্থ করার জন্য কোনো একটা উপায় বের করে দিতে পারবে। দীপান্বিতা দাদির কথা শুনে বাসা থেকে বের হয়ে স্বপ্নপুরের সুখ নদীর পাড়ে চলে গেল। নদীর পাড়ে যাওয়ার পর সে তার মায়ের অসুস্থতার কথা সুখ নদীকে খুলে বলতে লাগলো। সুখ নদী, আমার মা বড্ড অসুস্থ। কেউ জানে না কি হয়েছে আমার মায়ের। দাদি বলেছেন আমার বাবার মতো মাও আর বাঁচবেন না। তুমি বলো, বাবা তো নেই, এখন যদি মাও আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি কি করে একা একা বাকি জীবনটা পাড়ি দেব? দীপান্বিতা যখন সুখ নদীকে তার মায়ের অসুস্থতার কথাগুলো বলছিল, ঠিক তখন দীপান্বিতার অজান্তেই তার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু বেরিয়ে গড়িয়ে সুখ নদীতে পতিত হয়। অশ্রু ফোঁটা নদীতে পড়ার সাথে সাথে সুখ নদী উত্তাল হয়ে যায়। সমস্ত মাছ পাড়ে এসে জড়ো হয়। তোমার চোখে জল কেন দীপান্বিতা? তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তিনি তোমার মাকে বাঁচানোর জন্য একটা না একটা উপায় অবশ্যই বের করে দেবেন। আমি তোমার মাকে সুস্থ করার জন্য উপায় খুঁজে বের করার চেষ্টা করব। মাছেরা সুখ নদীকে মিনতি করে বলল, ওগো সুখ নদী, তুমি তো সবাইকে সুখী করো, দীপান্বিতার মাকে তুমি সুস্থ করার ব্যবস্থা করে দাও।
নাইলে আমরা আর কোনো মানুষের জালে ধরা দেব না। বনের গাছেরা মাটিকে বলল, মাটি, তুমি আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছো, দীপান্বিতার মাকে তুমি সুস্থ করার উপায় বলে দাও, না হলে আমরা আর কোনো ফুল ফল দেব না। দীপান্বিতার বান্ধবী পরীরা তার মায়ের অসুস্থতার কথা শুনে অস্থির হয়ে পড়ল। সেই রাতে আলোচনা সভায় বসলো সুখ নদী, বনের মাটি, বাতাস আর আকাশের পরীরা। সবাই এটা সেটা অনেক ভেবে খুঁজে পেল দীপান্বিতার মাকে বাঁচানোর উপায়। পরদিন সকালবেলা দীপান্বিতা পুনরায় বাসা থেকে বের হয়ে চলে আসলো সুখ নদীর পাড়ে। আল্লাহর অশেষ রহমতে আমরা তোমার মাকে বাঁচানোর একটা উপায় পেয়েছি, কিন্তু কাজটা অনেক কঠিন। তুমি সেটা করতে পারবে তো দীপান্বিতা? সুখ নদী, তুমি আমাকে বলো কি সেই উপায়? মাকে বাঁচানোর জন্য আমি সব করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে দীপান্বিতা, আগামীকাল ভোরে তুমি তৈরি হয়ে আমার কাছে চলে এসো। ভোরে সূর্য মামা যখন পূব আকাশে উঁকি দেবে, তখন একটা ফানুসে করে আমরা সবাই তোমায় উড়িয়ে দেব। সেই ফানুস যেখানে গিয়ে পড়বে সেখানেই মিলবে তোমার মাকে বাঁচানোর উপায়। দীপান্বিতা ফানুসে চড়ে তার যাত্রা শুরু করলো। এই ফানুস উড়ে যাচ্ছিল অনেক দূরে এক অচেনা রাজ্যের দিকে। কোনো এক অজানা অভিশাপ পড়েছিল সেই রাজ্যের উপরে। সে রাজ্যের প্রজারা না খেয়ে মারা যাচ্ছিল, গাছপালা সব মৃতপ্রায়, ঘাস শুকিয়ে গিয়েছিল, ফুল নেই, পাখি নেই, মাছ নেই। ধীরে ধীরে বিরাট মরুভূমিতে পরিণত হয়েছিল সেই রাজ্য। এক লম্বা যাত্রা শেষে ফানুস অবতরণ করলো সেই অচেনা রাজ্যের রাজপ্রাসাদের সামনে। ফানুস থেকে নেমে দীপান্বিতা দেখতে পেল সেই রাজ্যের রাজপ্রাসাদে পৌঁছে গিয়েছে। বাহিরে কাউকে দেখতে না পেয়ে সে হাঁটতে হাঁটতে রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করলো। দীপান্বিতা দেখতে পেল এই রাজ্যের রাজামশাই সিংহাসনে বসে একা একা কান্নাকাটি করছেন। তখন সে রাজার কাছে যে তাকে জিজ্ঞেস করলো, রাজামশাই, আপনি এভাবে কাঁদছেন কেন? রাজা মাথা তুলে দেখে লাল পোশাক পরা ফুটফুটে সুন্দর পরীদের মতো দেখতে একটি মেয়ে তার সাথে কথা বলছে। আমার রাজ্যে সন্ন্যাসীর অভিশাপ পড়েছে, প্রজারা না খেয়ে মরে যাচ্ছে, গাছগুলো মৃতপ্রায়, সব ঘাস শুকিয়ে গেছে, ফল নেই, ফুল নেই, নদীতে জল নেই। আমার আদরের রাজকুমার শেরশাহ মৃত্যু সজ্জায়। রাজা মশাই, আপনি চিন্তা করবেন না, আল্লাহ যদি চান তাহলে আমি আপনার রাজ্যকে বাঁচাতে পারবো ইনশাআল্লাহ। সত্যি বলছো মা? তুমি সত্যি তুমি পারবে আমার রাজ্যকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে? আমি কথা দিচ্ছি, তুমি যদি এটা করতে পারো তাহলে আমার কাছে যা চাইবে তাই পাবে। দীপান্বিতা রাজাকে সাথে নিয়ে রাজপ্রাসাদ থেকে বাহিরে বের হয়ে আসলো। প্রাসাদের সামনে দাঁড়িয়ে সে তার সুমধুর কণ্ঠে গান গাইতে শুরু করলো। তার সুরের প্রভাবে মাঠের সকল ঘাস সবুজ হলো, গাছে পাতা এলো, নদী জলে ভরে উঠল। হারা নদীতে মাছেরা খেলতে শুরু করলো, প্রাণবন্ত বাগানে পাখিরা এসে গাইতে শুরু করলো দীপান্বিতার সুরের সাথে তাল মিলিয়ে। এরপর রাজপুত্র শেরশাহ সুস্থ হয়ে উঠলেন। রাজ্যের সবকিছু পূর্বের স্বাভাবিক অবস্থায় হয়ে যাওয়ায় দীপান্বিতা তার মাকে বাঁচানোর উপায় জানার জন্য রাজপুত্র শেরশাহের নিকটে গেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দীপান্বিতা, আপনার কারণেই পুনরায় আমাদের রাজ্যে প্রাণের সঞ্চার হয়েছে, প্রজারা নিরাপদ আছে এবং আপনি আমাকেও সুস্থ করেছেন। রাজপুত্র, দেখুন, আমি এসবের কিছুই করিনি, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, তাই এগুলো সম্ভব হয়েছে। এখন আমি তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের রাজ্যকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়েছি, আপনাকেও সুস্থ করে তুললাম। এবার আপনি আমাকে বলুন, আমি কিভাবে আমার মায়ের জীবন রক্ষা করতে পারবো? দীপান্বিতা, আপনি আমাদের জন্য যা করেছেন সেটার জন্য আমার বাবা, আমি এবং রাজ্যের সমস্ত প্রজারা আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমি জানি আপনার মা কিভাবে সুস্থ হবেন। সত্যি বলছেন? আপনি জানেন
তাহলে আর দেরি করবেন না, অনুগ্রহপূর্বক আমাকে বলুন। আমাদের রাজ্যের পূর্ব কোণে একটি বৃষ্টি গাছ আছে, যার নিচে দাঁড়ালে সুগন্ধযুক্ত বৃষ্টি ঝরতে থাকে। সেই বৃষ্টি গাছের পানি আপনার মাকে পান করালে তিনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। বৃষ্টি গাছের পানি সংগ্রহ করার পর রাজপুত্র তার নিজ ঘোড়ায় করে পাহারাদার সাথে নিয়ে দীপান্বিতাকে তার বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা করলেন। দীপান্বিতা বৃষ্টি গাছের পানি নিয়ে মায়ের ঘরের ভেতরে প্রবেশ করলো। মা, তুমি দেখো, আমি তোমার জন্য বৃষ্টি গাছের পানি নিয়ে এসেছি। এই পানি খেলেই আল্লাহর অশেষ রহমতে তুমি সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। এই ঘটনার কয়েক বছর পর রাজপুত্র রাজা তার পুত্র শেরশাহের জন্য দীপান্বিতার মায়ের কাছে বিয়ের প্রস্তাব দিলেন। দীপান্বিতার মা আনন্দের সাথে প্রস্তাব গ্রহণ করলেন। মহা সমারোহে তাদের বিয়ের আয়োজন করা হলো। গ্রামে উৎসব হলো। সুখ নদী, বৃষ্টি গাছ আর আকাশের পরীরা আনন্দে মেতে উঠল। সুখ নদীর পাশে থাকা গ্রামটি যেন সত্যি এক স্বপ্নপুরী হয়ে উঠল। আর দীপান্বিতা হয়ে রইল এই গল্পের মিষ্টি স্মৃতি।